আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বর্তমানে এই যে ইরানে যে তন্ত্র, এটাকে তো বলা হয় যে ইসলামী শাসন না, এবং একটু রাফ ভাষায় যদি বলা হয় তাহলে কি মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্র যেটা নাকি কেতাবি ভাষায় বলা হবে কি ইসলামী শাসন। ভালো কথা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে কমিউনিস্ট যারা আছে, এই এখনও দুনিয়াতে কমিউনিস্টের পতন তো ঘটছে, অর্থাৎ কমিউনিজমের পতন তো ঘটছে সেই 1990 সালে সোভিয়েত রাশিয়ার পতনের সাথে সাথে, তাই না? কিন্তু তারপরও এখনও বিভিন্ন দেশে কিন্তু একেবারে কমিউনিস্ট নাই তা কিন্তু না। এখনও মনে করেন যে উত্তর কোরিয়া, তারপরে নামকাও আসতে ধরেন চায়নাতে, তারপরে যে ভেনিজুয়েলাতে, তারপরে কিউবাতে, এ সমস্ত জায়গায় এখনও ধরেন আছে, কমিউনিজম আছে। তো একটা অদ্ভুত ব্যাপার যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে কমিউনিজম মানে কমিউনিস্টদের সাথে এই মোল্লাতন্ত্রের লোকজন, অর্থাৎ মৌলবাদী যারা, বিশেষ করে ইসলামপন্থী যে উগ্রবাদী মৌলবাদী যেগুলো আছে, তাদের কিন্তু অদ্ভুত একটা সখ্যতা। অথচ এদের মধ্যে কিন্তু সবচাইতে বেশি শত্রুতা থাকার কথা, কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো। এদের মধ্যে সবচাইতে বেশি সখ্যতা। যদি রাষ্ট্রীয়ভাবে দেখেন তাহলে এই যে মোল্লাতন্ত্র বা ইসলামী শাসন কোথায় প্রাতিষ্ঠানিকভাবে অনেক দিন ধরে কার্যকর ছিল, এই যে এই ইরানে, তাই না? তো ইরানের রাষ্ট্রীয়ভাবে সবচাইতে খাতির কার সাথে? সবচাইতে বেশি খাতির হলো চায়নার সাথে, সবচাইতে বেশি খাতির হলো উত্তর কোরিয়ার সাথে, চাইতে বেশি খাতির হলো ভেনিজুয়েলার সাথে। এইটা যদি মানে ডিরেক্টলি যদি আমরা দেখি তাহলে এটাই দেখতে পাই, তাই না? এখন এদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা কেন হওয়ার কথা ছিল? কারণ ইসলামী বিধান কি? ইসলামী বিধান হচ্ছে যারা নাকি আল্লাহর অস্তিত্ব মানে সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করে না, তাদেরকে কি বলে? তাদেরকে আমরা তো বলি নাস্তিক, তাই না? কিন্তু ইসলামের পরিভাষায় তারা কাফের। এবং যারা নাকি মানে ইসলামের পরিভাষায় আল্লাহতে যারা বিশ্বাস করে না তারা কাফের। কিন্তু আমরা তো জানি যে কাফের মানে হলো খালি তো নাস্তিক না। মনে করেন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, ইহুদি, এরা কিন্তু সব কাফের। এরা কী কারণে কাফের? কারণ কোরআনের আল্লাহকে স্বীকার করে না, আর তার প্রেরিত নবী হজরত মুহাম্মদকে স্বীকার করে না। এই জন্যে সবাই কাফের। এখন কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো নাস্তিক। সব কাফের কিন্তু এই ইসলামের কাছে নিকৃষ্ট না। সবচাইতে নিকৃষ্ট কাফের হলো নাস্তিক, কারণ তারা তো একেবারে সেই আল্লাহর অস্তিত্ব মানে ঈশ্বরের অস্তিত্বই স্বীকার করে না। এবং ইসলাম অনুযায়ী এদের শাস্তি কিন্তু সোজা কল্লা কাটা। অথচ বাস্তবে এই কমিউনিস্টদের সাথে এই মোল্লাতন্ত্রের এত সখ্যতা রহস্য কী? আমরা খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করি, সেটা কি জানেন? সেটা হলো যে আমরা যারা একটু সিনিয়র, আমরা কিন্তু ওই কোল্ড ওয়ারের সময় কি হতো না হতো এগুলো দেখছি। তো তখন এই পশ্চিমা দেশগুলোতে যে লেফটিস্ট মানে বামপন্থী থাকতে পারে, বামপন্থী মানে কমিউনিস্ট আর কি, তাদেরকে বামপন্থী বলে, হ্যাঁ। তো আমরা যারা মোটামুটি ওই কোল্ড ওয়ার মানে যখন সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব ছিল এবং সদম্ভে তাদের অস্তিত্ব ছিল, এবং আমেরিকা, তো সোভিয়েত ইউনিয়ন তো কমিউনিজম বা সোশ্যালিজমের সাম্রাজ্যের অধীশ্বর ছিল। তো তার সাথে এই যে পুঁজিবাদী গণতন্ত্রের নেতা আমেরিকার কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধ, সরাসরি লড়াই না, ঠান্ডা যুদ্ধ চলতো। আমরা যারা ওই সময়ে মোটামুটি আমাদের তরুণ বয়স আমরা পার করছি, আমরা জানি। আমরা কিন্তু তখন কোশ্চিনকালেও কল্পনাও করতাম না যে পুঁজিবাদী গণতান্ত্রিক কোনো রাষ্ট্র, বিশেষ করে আমেরিকা, যেটা নাকি ক্যাপিটালিস্ট কান্ট্রি, রাইট, এই দেশে মানুষ লেফটিস্ট মানে বামপন্থী থাকতে পারে, এটা আমরা কিন্তু কল্পনাই করতাম না। পরবর্তীতে এই সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটে না, এরপরে আস্তে আস্তে মনে করেন দিন বদলের পালায় একটা পর্যায়ে এসে আমরা এখন শুনি আমেরিকায় ওই ডেমোক্র্যাট দলীয় অনেক যে নেতা টেতা আছে, তারা নাকি লেফটিস্ট, আবার সেটাকে আবার কি বলে, আল্ট্রা লেফটিস্ট। এটা কিন্তু মাঝে মাঝে বুঝি না যে এদেরকে লেফটিস্ট বলি কেন। এরা তো কমিউনিস্ট না, আমরা তো জানি
কমিউনিস্ট হলে তো আমেরিকাতে তো নেতা হতে পারতো না, বাট তারপরেও দেখা যায় যে রিপাবলিকানরা এদেরকে লেফটিস্ট বলে। তো তখন এটা আমাদেরকে বিস্মিত করে, এবং তখন আসলে এটা বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কী। আমেরিকাতে এই লেফটিস্ট অর্থাৎ এই বামপন্থী অর্থাৎ কমিউনিস্টদের নেতাকে জানেন? বার্নি স্যান্ডার্স। ওই আগের বার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছিল ডেমোক্র্যাট দল থেকে, এবং লোকজন কিন্তু তাকে একেবারে ব্যাপকভাবে ভোট দিয়ে কিন্তু আবার সিনেটর বানায়। তো সে নাকি আল্ট্রা লেফটিস্ট। আবার বার্নি স্যান্ডার্স নিজেকে বলে কি সোশ্যালিস্ট ডেমোক্র্যাট, মানে সমাজতান্ত্রিক গণতন্ত্রী, এবং সেই কারণে মনে তাকে লেফটিস্ট বলে। তো তখন আমার কাছে কিন্তু প্রশ্ন উত্থাপিত হলো যে ঘটনা কি, যে লেফটিস্ট বামপন্থা মানে সমাজতন্ত্র বা কমিউনিস্ট, যাদেরকে পরাজিত করার জন্য আমেরিকা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, তাই না? অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের জন্যে কম পয়সা তো আর খরচ করে নেই, কম পরিশ্রম তো আর করে নেই। এখন সেটা পরাজিত হয়ে গেল, ভেঙে চুরে খান খান হয়ে গেল, সোভিয়েত সাম্রাজ্য শেষ। তাহলে সেই মতবাদের অধিকারী লোকজন আমেরিকায় ঘাঁটি গাড়ে কী করে, বা আমেরিকায় তারা মেইন স্ট্রিম যে পলিটিক্যাল লাইন সেখানে কীভাবে তারা প্রভাব বিস্তার করে। এবং বলা হয় এই যে এই যে ডেমোক্র্যাট দলীয় যে প্রেসিডেন্ট যে বারাক ওবামা না, তাকেও কিন্তু লোকজন লেফটিস্ট বলে, বিশেষ করে যে রিপাবলিকানরা। তো আমার চিন্তার বিষয় হলো যে আমেরিকারেরা কীভাবে লেফটিস্ট হয় মানে ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক কান্ট্রিতে। তখন আমি ভাবলাম যে তাহলে কি আসলে সমাজতন্ত্র কি খুব ভালো একটা তত্ত্ব বা মতবাদ? শিক্ষিত লোকজন এটার প্রতি আকৃষ্ট হয়। এখন যেহেতু সোভিয়েত ইউনিয়ন নাই, তাহলে আমেরিকার লোকজন এই দিকে আকৃষ্ট হচ্ছে। বা অন্য কথায় আমেরিকার লোকজন হয়তো আসলেই ভিতরে ভিতরে সোশ্যালিস্ট হতে চায়, বা সেটাই তারা পছন্দ করে, বাট ওই সমাজতান্ত্রিক দুনিয়ার মাতব্বর হতে চায় তারা নিজেরা। মাঝখানে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া থাকার কারণে এক বনে দুই বাঘ তো থাকতে পারে না, লড়াই হবে। এই জন্য সোভিয়েত ইউনিয়নের পতন ঘটিয়ে এখন আমেরিকায় কি এই মানে বামপন্থার নেতা হতে চাচ্ছে নাকি গোটা দুনিয়ায়, এবং অতঃপর তারাই কি তাদের এই বামপন্থা সারা দুনিয়া ছড়াতে চাচ্ছে কি না। এবার একটু সমাজতন্ত্র বা এই কমিউনিজম সম্পর্কে হালকা একটু ধারণা দিতে হবে মতবাদ হিসাবে। ইয়াং পোলাপান যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, যাদের জীবন অনেকটাই অনিশ্চিত, মানে অনিশ্চিত বলতে হয় যে মনে করেন চাকরি বাকরি পাইতে সমস্যা টমস্যা হয়, তাদের কাছে এই মতবাদ একসময় খুব জনপ্রিয় ছিল। কারণ এই মতবাদ বলতো যে সব কিছু সরকার নিয়ন্ত্রণ করবে, কারো কোনো চাকরি বাকরির সমস্যা হবে না, যার চাকরি থাকবে না তাকে ভাতা দিবে, অর্থাৎ যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে, বেতন পাবে, এরকম। কিন্তু এইখানে অনুপস্থিত ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, ধর্ম পালনের অধিকার। এই বিষয়গুলোকে উজ্জ করা হতো, করে ওই সমস্ত মুখরোচক কথা বলা হতো। কারণ ধরে নেওয়া হতো মানুষ শুধু খাওয়া আর পড়া নিয়েই বেঁচে থাকে, তার অন্য কোনো চাহিদা নাই। আসলে একটা লেভেলে তো ওরকম মনেই হয়। মনে করেন যে আপনি গরিব ঘরের সন্তান, এখন নুন আনতে পান্থা ফুরায়, তখন আপনি কি ব্যক্তি কি স্বাধীনতা আছে না বাক স্বাধীনতা আছে, এগুলো নিয়ে তো আপনি কেয়ার করবেন না। আপনি কেয়ার করবেন যে দুই বেলা আপনার পেটে খাবার যায় কিনা, তাই না? তা আমি দেখলাম যে এই কিসিমের লোকদের কাছে এই কমিউনিজম অত্যন্ত জনপ্রিয় হতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন পেটে ভাত নিয়মিত পাইতে থাকবেন, মানে আপনার খাবার দাবার ঠিক মতো চলতে থাকবে, এবং আপনার একটা চাকরিও আছে বা আপনি সুন্দর জীবনযাপন করছেন, সাথে সাথে তখন আপনার অন্য চাহিদা মাথা ছাড়া দেয়। সেটা কি? তখন আপনার মাথায় মানে ঘুণ পোকার মতো শুরু হয় এইবার ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, তারপরে কি বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা। এই জিনিসগুলো তো তখন আস্তে আস্তে শুরু হয়। সমাজতন্ত্র বা কমিউনিজম এই জিনিসগুলোর আসলে সঠিক উত্তর দিতে পারতো না, এবং যে কারণে মার্কসের একটা কিন্তু বিখ্যাত উক্তি আছে যে ইসলাম ইজ নাথিং বাট ওপিয়াম, অর্থাৎ ধর্ম আফিমের মতো একটা নেশা ছাড়া আর কিছু না। 1917 সালে রুশ বিপ্লব মানে বলশেভিক বিপ্লব দিয়ে রাশিয়াতে কিন্তু ঠিকই এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, ইটস ওকে। এবং মনে করা হলো যে সবাই কাজ পাবে, খাবার পাবে, অসুবিধা নেই, কিচ্ছু নেই, এবং সমাজ মানে দুর্দান্ত গতিতে সামনের দিকে এগোবে।
আসলে ইন্টারেস্টিংলি রাশিয়া যখন বলশেবিক বিপ্লব ঘটে এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল পর পর্যন্ত রাশিয়াতে কিন্তু আসলে অনেক বৈজ্ঞানিক অগ্রগতি এগুলো ঘটছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এগুলো স্থবির হয়ে যায়। এখন কেন স্থবির হয়ে যায় জানেন? কারণ হচ্ছে এই সমাজতান্ত্রিক সিস্টেমে বা কমিউনিজম সিস্টেমে ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয় না, একজন একজন ব্যক্তির ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয় না। যখন একজন ব্যক্তিকে তার স্বীকৃতি দেওয়া হয় না এবং তার সম্পদের মানে তার নিজস্ব সম্পদের অধিকার দেওয়া হয় না, সম্পদ অর্জনের সুযোগ দেওয়া হয় না, অর্থাৎ যেমন এই যে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে যে যেমন ইচ্ছে খুশি সম্পদ অর্জন করতে পারে, ব্যবসা বাণিজ্য কলকারখানা তৈরি করে মুনাফা করতে পারে, তাই না? কিন্তু সমাজতন্ত্র বা কমিউনিজমে তো এটা দেওয়া হয় না। এবং একই সঙ্গে খালি যে সম্পদের বিষয় তা কিন্তু না। মনে করেন যে মেরিট মেরিট রাইট যেটা আর কি, সেটা কি? মনে করেন যে একজন খুব প্রতিভাবান মানুষ, বিজ্ঞানী, সে নতুন কিছু আবিষ্কারটার করলো, খুব একটা মানে যুগান্তকারী কিছু আবিষ্কারটার করলো। মুশকিলটা হচ্ছে এখানে ওই পুঁজিবাদী সমাজে তাকে নিয়ে যেমন নাচানাচি হয়, যেমন তাকে সেলিব্রিটি বানানো হয়, তাকে বিভিন্ন জায়গায় অনার করা হয়, একটা মানে অন্যরকম পরিস্থিতি না? মানুষ তো আসলে তার নিজস্ব মানে কৃতিত্বের স্বীকৃতি চায়। কমিউনিস্ট কান্ট্রি অথবা সোশ্যালিস্ট কান্ট্রিতে এই স্বীকৃতিটা একেবারে অনুপস্থিত ছিল। মানুষের উদ্ভাবনী শক্তির যখন কোনো কৃতিত্ব দেওয়া না হয়, স্বীকৃতি দেওয়া না হয়, তখন মানুষ তো আর উদ্ভাবনের দিক যাবে না। এবং ঠিক এই কারণে কিন্তু ওই সোভিয়েত ইউনিয়নে একটা পর্যায়ে বিজ্ঞানীদের ঘাটতি পড়ে যায়, বা বিজ্ঞানী থাকলেও তারা নতুন কিছু আবিষ্কার করতে পারতো না। পক্ষান্তরে আমেরিকা বা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে বিজ্ঞানীরা প্রতি বছর একের পর এক নতুন যুগান্তকারী অনেক কিছু আবিষ্কার করতো। কারণ পশ্চিম ইউরোপীয় এবং আমেরিকান মানে আমেরিকাতে সেখানে যে বা যারাই এই ধরনের কৃতিত্ব অর্জন করত, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক আর গবেষক হোক, তাদের তো বিশাল আকারে মানে সম্মান দেখানো হতো, কৃতিত্ব দেওয়া হতো, মানে যেখানে যেত ভিআইপি মর্যাদা পেত। তা মানুষ কী চায়? মানুষ তো এগুলোই চায়, তাই না? মানুষ তো ফালতু লোকে থাকতে চায় না। হ্যাঁ, মাঝে মাঝে মনে করেন আপনি দর্শনের নিতে অনেক ক্ষেত্রে হয়তো বনে জঙ্গলে গিয়ে আপনি থাকতে চাইতে পারেন, বা সাধারণ মানুষ হিসেবে থাকতে চাইতে পারেন, কিন্তু একটা পর্যায়ে আপনি সেলিব্রিটিও তো একটু হতে চাইবেন নাকি? এই সোভিয়েত সিস্টেমে মানে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট সিস্টেমে কিন্তু এইগুলো ছিল না। এবং এই কারণে বস্তুত এই সোভিয়েত রাশিয়ায় একটা পর্যায়ে এই উদ্ভাবনীর ব্যাপক ঘাটতি ঘটে। এই জন্যেই আমরা দেখি পশ্চিম দেশের এই যে এই ক্যাপিটালিস্ট কান্ট্রিতে বিজ্ঞান প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কার মানে সয়লাভ হয়ে যায়। হ্যাঁ, সোভিয়েত রাশিয়াতে তেমন কিছুই হতো না। এবং সোভিয়েত রাশিয়ার পতনের এটাও কিন্তু একটা অন্যতম কারণ। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে যেহেতু এই কমিউনিস্ট শাসন বা সমাজতান্ত্রিক শাসনে এখানেও মানুষের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, এই মোল্লাতন্ত্র বা ইসলামী শাসনের সাথে মিল কিন্তু এখানে বিশাল। এই মোল্লাতন্ত্র বা ইসলামী শাসনে সেখানেও কিন্তু ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, মানে এগুলো কোনো কিছু নেই। এখানে কিন্তু বিশাল মিল আছে। আর একটা জায়গায় মিল কোথায় জানেন? আর একটা জায়গায় মিল হচ্ছে এই দুইটার অভিন্ন শত্রু কিন্তু ক্যাপিটালিস্ট, যারা তারা মানে ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক যারা, তারা কিন্তু এই দুইটার অভিন্ন শত্রু। এখন ফর্মুলা হচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু। বস্তুত ওই কারণে এই মোল্লাতন্ত্র আর এই 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 কমিউনিস্ট এরা কিন্তু খুব ঘনিষ্ঠ। এই জন্য দেখবেন এই আমেরিকাতে এই মোল্লাতন্ত্র তথা এই হামাসের প্রতি সহানুভূতিশীল কত মিছিল মিটিং হয়েছিল, তাই না? এবং সেগুলো ছিল অধিকাংশ সব কি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চিন্তা করে দেখছেন? কারণ এই বিশ্ববিদ্যালয় একাডেমিয়াতে এমন অনেক লোকজন ঢুকে গেছিল বিভিন্ন সময় অতি উদারতার ফলে, যারা নাকি আসলে ছিল মার্কসিস্ট, এবং এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আস্তে 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 এই লেফটিস্ট করে তুলছে। একই সাথে আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, বিশেষ করে মনে করেন যে কাতার, তারপরে সৌদি আরব, বিশেষ করে কাতার বিপুল পরিমাণে অর্থ এখানে কিন্তু অনুদান দেয়, এবং বিভিন্ন শেয়ার ডিপার্টমেন্ট এইগুলো সেখানে খুলছে, এবং বিভিন্ন
বড় বড় যে প্রফেসর বা লেকচারার বা অধ্যাপক যারা আছে তাদেরকে অনেক উপঢৌকন তারা দেয়। একটাই কন্ডিশন, সেটা হলো যে মুসলমানদেরকে ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের ছাত্রের কাছে তুলে ধরতে হবে এবং একটা জিনিস প্রতিষ্ঠিত করতে হবে যে ইহুদি নাসারা কাফের কর্তৃক মুসলমানরা নির্যাতিত, এরকম ভাবধারা তুলে ধরতে হবে। এবং তারা টাকার বিনিময়ে এই কাজটা কিন্তু করছে, এবং যে কারণে হামাসদের প্রতি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এত সহানুভূতি আমরা কিন্তু বিগত বছরে দেখেছি। আচ্ছা, আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নইলে কাতার থেকে টাকা পেয়ে কাজটা করছে, এই জন্য তারা হামাসের প্রতি সহানুভূতিশীল। ভারতের পশ্চিমবঙ্গের যে মানে বিলুপ্ত প্রায় যে প্রাণীগুলো আছে, মানে কমিউনিস্ট নামধারী, এগুলো আসলে আমার কাছে প্রাণী ছাড়া কিছুই মনে হয় না। এরা কী কারণে এরা কি কাতার থেকে টাকা পায় না? আমার তো মনে হয় না। সৌদি আরব থেকে এরা টাকা পায়, তাও তো মনে হয় না। এরা হামাসের প্রতি সহানুভূতিশীল কেন? এটা আমার মাথায় মানে এটা আমার বুঝে আসে না। পরিশেষে আসলে যে বিষয়টা বলে আমি উপসংহার টানতে চাই সেটা কি জানেন? কমিউনিস্টরা নিজেদেরকে অত্যন্ত চালাক মনে করে, বুঝছেন, বুদ্ধিমান মনে করে, খুব জ্ঞানী মনে করে, যে দুনিয়ার সব জ্ঞান তারা অর্জন করে ফেলছে। তাদের সাথে মোল্লাতন্ত্রের মানে ওই মৌলবাদীদের সম্পর্ক কী কারণে জানেন? এই কমিউনিস্টরা মনে করে যে তারা এই মোল্লাদেরকে ব্যবহার করে এদেরকে কি ওই পুঁজিবাদী মানে ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওরা যুদ্ধ করবে এবং তারপরে ওরা মারা যাবে, এরপরে সারা দুনিয়া কমিউনিস্টরা দখল করবে। এবং এইটা হলো এদের মানে এরা এই স্বপ্নে কিন্তু বিভোর। এরা জানেই না বা বোঝেই না যে ওরা যুদ্ধ করলে যে কেউই জিতুক, তাতে করে কমিউনিস্টদের ধ্বংস অনিবার্য। যদি ধরেন যে মুসলিমরা যদি যেতে, ফান্ডামেন্টালিস্ট মুসলিমরা যদি যেতে, তো সর্বপ্রথমে এই কমিউনিস্টদের ধরে ধরে কল্লা কাটবে, যেটা কিন্তু 1979 সালে ওইখানে কিন্তু ওই যে কুৎস পার্টি ছিল, কুৎস পার্টি না কী জানি একটা পার্টি ছিল ওই ইরানে, ওই কমিউনিস্ট পার্টি কী জানি নামটা ভুলে গেলাম। এরা কিন্তু ওই ইসলামী বিপ্লবের পক্ষেই কিন্তু এরা সমর্থন দিয়েছিল তখন। ওই আয়াতুল্লাহ খামেনি যখন ক্ষমতায় আসে না, সর্বপ্রথমে এই নাস্তিক এই কমিউনিস্টদেরকে ধরে ধরে এনে সব ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারে। আবার বরং ক্যাপিটালিস্টরা বেঁচে থাকলে এই ক্যাপিটালিস্টরা জিতে গেলে এই কমিউনিস্টরা কিছুটা হলে বেঁচে থাকে, অন্তত ধরে ধরে নিয়ে ওই ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারে না। কিন্তু তারপরে এরা এত শেয়ানা, নিজেদের এত বুদ্ধিমান মনে করে, এরা ভাবছে ওই ইসলামী মৌলবাদী আর ক্যাপিটালিস্ট এদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবো, এরা নিজেরা মারামারি করে মরবে, মাঝখান দিয়ে আমরা দুনিয়া দখল করব। এই স্বপ্নে বিবর থেকেই বস্তুত এরা এই মোল্লাতন্ত্রের সাথে তাদের গভীর সখ্যতা। ধন্যবাদ।